আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। পার্থক্য সেই যে আজকের ভিডিওতে আমরা কোষ বিভাজন এই চ্যাপ্টারটা পড়বো। তো প্রথমে আসো ইন্টারফেজ এবং এম ফেজের মধ্যে বা এম ফেজ বা মাইটোটিক ফেজের মধ্যে যে পার্থক্য আছে এগুলো পড়বো। তো ইন্টারফেজটা কি? এটা হচ্ছে তোমার কোষ বিভাজনের হচ্ছে তোমার প্রস্তুতি দশা। মানে ধরো যে তুমি কোনো একটা জায়গায় জার্নি করবে, জার্নি আগে একটা প্রস্তুতি লাগে, তাই না? ব্যাগ গোছানো টোছানো। তো মাইটোটিক সেল ডিভিশন এটা কিন্তু একটা বড় একটা দীর্ঘ একটা পর্যায়ে অনেকটা একটা সুশৃঙ্খলা দরকার হয়। তো সেই শৃঙ্খলার জন্য অবশ্যই সকল যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো কিন্তু আগে তৈরি করতে হবে। তো সেই প্রসেসটা হচ্ছে তোমার ইন্টারফেস। তার মানে এটা হচ্ছে তোমার কোষ বিভাজনের হচ্ছে তোমার প্রস্তুতি দশা। আর এম ফেজ বা মাইটোটিক ফেজ যেটা, এটা কিন্তু কোষ বিভাজনের হচ্ছে তোমার প্রকৃত দশা। তো তোমার নর্মালি একটা চিন্তা করো, যখন একটা ওই ধরো এখন বিশ্বকাপ চলতেছে, যদিও বাংলাদেশ খেলতেছে না, তারপরও ধরো যে বিশ্বকাপ ধরো হয় 1 মাস, বাট সেই প্রিপারেশন কিন্তু প্রত্যেকটা দল 6-7 মাস আগে থেকে নেয়। তো স্বাভাবিকভাবে প্রিপারেশন নেওয়াটা সবচেয়ে বেশি সময়টা মানে লাগে। সো এই জন্য ওই ইন্টারফেজের টাইমটাও লাগে হচ্ছে তোমার মোট কোষ বিভাজনের 90 থেকে 95%। আর কোষ চক্রের মাত্র 5 থেকে 10% কিন্তু তোমার মাইটোটিক ফেজে লাগতেছে। এরপরে আমরা দেখি 3 নম্বরে কি বলছে, যে এ দশায় কোষীয় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে। মানে তোমার ধরো যে সংগঠন যেগুলো আছে, ধরো মাইক্রোটিবিউলস গঠন করা লাগে, স্পিন্ডল ফাইবার তৈরি করা লাগে, তো এগুলার বৃদ্ধি ঘটে হচ্ছে তোমার এই ইন্টারফেস পর্যায়ে। আর দেখো মাইটোটিক পর্যায়ে কি হয়, এ দশায় কোষীয় সংগঠনের বিস্তার এবং বিভাজন ঘটে। সংগঠনগুলো কি কি? নিউক্লিয়াস, তারপর হচ্ছে তোমার সাইটোপ্লাজম, এগুলার হচ্ছে বিভাজন ঘটে হচ্ছে তোমার মাইটোটিক ফেজ। এরপরে আসো ইন্টারফেজ হচ্ছে তোমার বংশগতীয় পদার্থ হচ্ছে তোমার ক্রোমাটিন হিসাবে থাকে। কি হিসাবে থাকে? ক্রোমাটিন। আর যেটা হচ্ছে তোমার মাইটোটিক ফেজ, সেখানে কিন্তু হচ্ছে বংশগতীয় বস্তু হচ্ছে তোমার ক্রোমোজোম হিসেবে থাকতেছে। তার মানে ক্রোমাটিন প্রথমে থাকে, তারপর যখন ওটা মানে ওই অবস্থায় যাবে, বিভাজিত অবস্থায় যাবে, তখন কিন্তু হচ্ছে তোমার মাইটোটিক ফেজে যায় ক্রোমোজোমে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আসো পরেরটাতে আসি। আচ্ছা, মাইটোটিক সেল ডিভিশনের দুইটা ভাগ আছে। একটা হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস, যেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস, যেটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের হচ্ছে তোমার বিভাজন। তো দেখো কি বলছে, যে ক্যারিওকাইনেসিস মানে কি, এখানে তোমার তাহলে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। আর যেটা তোমার সাইটোকাইনেসিস, এখানে কিন্তু তোমার সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। এবং ক্যারিওকাইনেসিস যেটা, এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া এবং এখানে কিন্তু তোমার দীর্ঘ সময় লাগে, 5টা স্টেপ আছে। বাট সাইটোকাইনেসিস কিন্তু অপেক্ষাকৃত সহজ, জাস্ট তোমার দুইটা নিউক্লিয়াসের ভিতর দুইটা সাইটোপ্লাজম ঢুকে দুইটা কোষ সৃষ্টি করতেছে। সো এটা হচ্ছে তোমার অপেক্ষাকৃত সরল প্রক্রিয়া এবং হচ্ছে তোমার কম সময়ের প্রয়োজন। তো ক্যারিওকাইনেসিস যেটা, এখানে তোমার 5টা দশা আছে। দেখো কি কি দশা: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ক্লাস 9 থেকে তোমরা পড়ে আসছো। সো এই 5টা ফেজ কোনোভাবে ভুল করা, মানে তোমাদের ভুল করা কি বলবো, তোমাদের সবার মনের মধ্যে আছে। সো এই জিনিসটা আলাদাভাবে বলা লাগবে না। আর সাইটোকাইনেসিসের কিন্তু হচ্ছে তোমার কোনো ধাপ নেই। সাইটোকাইনেসিসটা কি আবিষ্কার করেন? এটা হচ্ছে তোমার আলিম স্যারের বইতে আছে, চার্লস ওটিস হোয়াইটম্যান, ইনি হচ্ছে তোমার সাইটোকাইনেসিসটা আবিষ্কার করেন। এরপরে আসো ক্যারিওকাইনেসিসের মাধ্যমে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়। আর যেটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস, সেখানে তোমার সাইটোপ্লাজম সমান দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। মানে আগে যে সাইটোপ্লাজম ছিল সেটা সমান দুই ভাগে ভাগ হয়ে নতুন দুইটা সেল তৈরি করবে। এরপরে দেখো ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে, অবশ্যই যেহেতু নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিসে কিন্তু সাইটোপ্লাজমের সংখ্যা বিভক্তি ঘটে না, সেখানে কিন্তু দেখো কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। একটা কোষ থেকে দুইটা হবে, সাইটোপ্লাজম তো দুইটা ভাগে ভাগ হয়ে দুখানে ঢুকে গেল, তার মানে কি সাইটোপ্লাজমের সংখ্যা বৃদ্ধি হয়েছে? হয়নি। সো এই জিনিসটা কিন্তু খুবই মাথায় রাখা লাগবে, এই জায়গাটা অবশ্যই মাথায় রাখবে। সাইটোপ্লাজমের সংখ্যা বৃদ্ধি কিন্তু হয়নি, হয়েছে কি? কোষের সংখ্যা বৃদ্ধি হয়েছে। তো ক্যারিওকাইনেসিস অবশ্যই প্রথমে হচ্ছে তোমার কোষ বিভাজনের শুরুতে নিউক্লিয়াসের বিভাজন হইতে হবে। সো ক্যারিওকাইনেসিসটা আগে হবে, আর সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের পরে হবে। এটা হচ্ছে তোমার লাস্ট লাইনে বলছে। এরপরে আসো অ্যামাইটোসিস এবং হচ্ছে তোমার মাইটোসিস। অ্যামাইটোসিস এটা হচ্ছে তোমার মানে প্রিমিটিভ যেগুলো প্রাণীগুলো আছে, প্রোটোজোয়া, এগুলোতে হচ্ছে তোমার দেখা যায়, বা ব্যাকটেরিয়াতেও দেখা যায়। তো অ্যামাইটোসিসটা হচ্ছে তোমার সরলতম হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া। আর মাইটোসিসটা কি তুলনামূলক হচ্ছে তোমার জটিল এবং ধারাবাহিকভাবে হচ্ছে গতিশীল প্রক্রিয়া। এরপর আসলে নিউক্লিয়াসের হচ্ছে তোমার বিভাজন। তো অ্যামাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে যায়। বাট মাইটোসিস আমরা কি দেখছি? 5টা স্টেপ আছে, এর মাধ্যমে কিন্তু নিউক্লিয়াস ভাগ হয়। এরপরে আসো তোমার বিভাজন প্রক্রিয়া। তো অ্যামাইটোসিস মানে কি? সরল, সেখানে হচ্ছে তোমার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আলাদাভাবে বিভক্ত হওয়া লাগবে না। বাট তোমার মাইটোসিসে কিন্তু প্রথমে ক্যারিওকাইনেসিসের মাধ্যমে তোমার হচ্ছে নিউক্লিয়াস বিভাজিত হয়, তারপরে সাইটোকাইনেসিসের মাধ্যমে কিন্তু হচ্ছে তোমার সাইটোপ্লাজম থেকে দুইটা কোষ সৃষ্টি হয়। সো এইটা হচ্ছে তোমার বিভাজন প্রক্রিয়া। এরপর আসো ফলাফল। তো এটার মাধ্যমে অ্যামাইটোসিসের মাধ্যমে হচ্ছে এক কোষে জীবের হচ্ছে বংশগতিতে হচ্ছে তোমার ঘটায়, বা যেটা হচ্ছে মাইটোসিস, এটা সকল উন্নত প্রাণীতে দেখা যায়। তো আসলে বিভাজনের প্রকৃতি, তো অ্যামাইটোসিসকে বলা হচ্ছে তোমার প্রত্যক্ষ বিভাজন, মানে যেহেতু সরাসরি হচ্ছে তোমার ভাগ হয়ে যাচ্ছে। আর মাইটোসিসটা হচ্ছে তোমার পরোক্ষ বিভাজন, বা হচ্ছে তোমার এটাকে কি বলা হচ্ছে? ইকোইল্যাট, মানে সমান বিভাজন, মানে একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে যায় এবং দুইটা কোষে আকার আকৃতি কিন্তু সেম। আচ্ছা, এরপরে আসো উদাহরণগুলো আমাদের লাগবে, যে এই অ্যামাইটোসিস দেখা যাচ্ছে তোমার ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া,
তিনটা জায়গায় দেখা যাচ্ছে, ইস্ট, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া, এখানে তোমার অ্যামাইটোসিস। আর সকল উন্নত জীবে দেখা যায় হচ্ছে তোমার মাইটোসিস। এরপরে আসো মাইটোসিস এবং মায়োসিসের মধ্যে পার্থক্য। আচ্ছা, মাইটোসিস কোথায় সংঘটিত হচ্ছে? জীবের দেহ কোষে সংঘটিত হচ্ছে। আর যেটা তোমার মায়োসিস, এটা হচ্ছে তোমার জনন মাতৃকোষে সংঘটিত হয়। এরপরে আসো মাইটোসিসের মাধ্যমে কয়টা সেল তৈরি হবে? দুইটা সেল, এবং দুইটা সেলে কিন্তু আকার আকৃতি সেম থাকবে। বাট মায়োসিসের ক্ষেত্রে কিন্তু একটা মাতৃকোষ থেকে কিন্তু চারটা অপত্য কোষ সৃষ্টি হবে। এরপরে আসো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, এটা কিন্তু মাইটোসিসে সেম থাকবে, বাট মায়োসিসে কিন্তু হচ্ছে তোমার হ্রাস পাবে, এই জন্য একে বলা হচ্ছে তোমার হ্রাসমূলক বিভাজন। তারপরে আসো ইন্টারফেস পর্যায়, মানে হচ্ছে তোমার প্রস্তুতির পর্যায়ে, সেল ডিভিশনের পূর্বে। তা মাইটোসিসের পূর্বে হচ্ছে তোমার এই ইন্টারফেস পর্যায়টা হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী হয়, বাট মায়োসিসে কিন্তু খুব কম সময়ের জন্য হয়। এরপর আসো তোমার সিনাপসিস এবং বাইভ্যালেন্ট, এটা হচ্ছে তোমার ওই চারটা সিস্টা এবং নসিস্টা কমিউনিটির মধ্যে হচ্ছে তোমার বন্ধন। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার মাইটোসিসে দেখা যায় না, কারণ এখানে তোমার জাস্ট দেহকোষে বৃদ্ধি করতেছে, এখানে তোমার বংশগতির কোনো ট্রান্সফার হচ্ছে না। বাট মায়োসিসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার হোমোলোগাস ক্রোমোজোম, সিনাপসিস, বাইভ্যালেন্ট দেখা যায়। এরপরে আসো ক্রসিং ওভার। তো ক্রসিং ওভারের মাধ্যমে কিন্তু মেইনলি হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যায়। তো ক্রসিং ওভার যেহেতু হচ্ছে মাইটোসিস তোমার ক্রসিং হচ্ছে তোমার কোনো বংশগতিতে ভূমিকা রাখে না, সো হচ্ছে তোমার ক্রসিং ওভারটা মাইটোসিসের ক্ষেত্রে দেখা যায় না, বাট মায়োসিসের ক্ষেত্রে কিন্তু ক্রসিং ওভারটা ঘটে। এরপর আসো বিবর্তন এবং যৌনক্রম। ক্রসিং ওভারের মাধ্যমে হচ্ছে তোমার নতুন বৈশিষ্ট্য আসতেছে, স্বাভাবিকভাবে ক্রসিং ওভারের ফলে বিবর্তন এবং যৌনক্রম ঘটতে পারে, বাট মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না, এটা শুধুমাত্র মায়োসিসে দেখা যায়। আরো কিছু পার্থক্য আছে। দেখো ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ারটা কি? ধরো যে একটা ক্রোমোজোম, তার মাঝখানে ধরো কিছু ধরো দানা লাগে আছে, এরকম ধরো যে দানা লেগে আছে, এগুলাকে বলা হচ্ছে তোমার ক্রোমোমিয়ার। তো এই ক্রোমোমিয়ারটা হচ্ছে তোমার মায়োসিসে দেখা যায়, বাট হচ্ছে তোমার মাইটোসিসে কিন্তু দেখা যায় না। তারপরে আসো পর্যায় মধ্যক দশা। পর্যায় মধ্যক দশা মানে মায়োসিসে কিন্তু দুইটা ভাগ আছে, মায়োসিস 1, মায়োসিস 2। তো মাইটোসিসের ক্ষেত্রে পর্যায় মধ্যক দশাটা হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী, বাট যেটা হচ্ছে তোমার মায়োসিস সেখানে কিন্তু তোমার হচ্ছে স্বল্পস্থায়ী। তো সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ারের মাধ্যমে দুইটা ক্রোমোজোম হচ্ছে একাবশে লাগানো থাকে। তো সেন্ট্রোমিয়ারটার ক্ষেত্রে দেখো যে দেখে মেটাফেজে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমে অনুদৈর্ঘ্য বিভক্ত হয়, বাট যেটা হচ্ছে তোমার মেটাফেজ 1 ঘটে মায়োসিসে, সেখানে কিন্তু সেন্ট্রোমিয়ারটা অবিভক্ত থাকে, বাট হচ্ছে তোমার মাইটোসিসে কিন্তু বিভক্ত হয়ে যায়। এরপরে আসো ডিএনএ রেপ্লিকেশন। তো এই ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে তোমার ইন্টারফেজে সংগঠিত হয় মাইটোসিসের ক্ষেত্রে, আর মায়োসিসের ক্ষেত্রে কোন দশায়? প্রোফেজ দশায় কিন্তু সংগঠিত হয়। এরপরে আসো নিউক্লিয়াস এবং হচ্ছে তোমার ক্রোমোজোম। তো মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম জাস্ট একবারই বিভক্ত হবে, বাট যেটা হচ্ছে তোমার মায়োসিস, সেখানে কিন্তু মায়োসিস 1 এবং মায়োসিস 2 আছে, সো তোমার নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে, হচ্ছে তোমার ক্রোমোজোম একবার হবে। এর ফলে হচ্ছে তোমার ওই মাতৃ ক্রোমোজোম সংখ্যা যেখানে 2n ছিল, সেখান থেকে হচ্ছে n এ নামে আসবে। এরপরে আসো সংগঠিত। আচ্ছা, তো এই যে তোমার হচ্ছে যে মাইটোসিস, এটা কিন্তু সকল ধরনের কোষে হইতে পারে, কারণ কি এখানে তো আমরা সেম সেল পাচ্ছি, বাট মায়োসিসের ক্ষেত্রে চিন্তা করো, সেখানে কিন্তু আমরা 2n থেকে n পাচ্ছি, তার মানে কি সেটা কি হ্যাপ্লয়েড কোষ হইতে পারবে? হ্যাপ্লয়েড কোষে তো তোমার ক্রোমোজোম সংখ্যা থাকে একটা মানে n সংখ্যক, তাহলে সেটা কি মানে করে কি আমরা n/2 আনতে পারবো না। তো স্বাভাবিকভাবে হ্যাপ্লয়েড কোষে কখনো হচ্ছে তোমার মায়োসিস হয় না। তারপরে আসো মেন্ডেলের সূত্র। যেহেতু বংশগতিতে হচ্ছে তোমার মায়োসিসে অংশগ্রহণ করে, সো মেন্ডেল সূত্র মায়োসিস দ্বারা ব্যাখ্যা করা যায়, বাট মাইটোসিস দ্বারা কিন্তু ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, এরপরে আমরা আসি ক্রোমোজোম এবং জিনের মধ্যে মিলগত পার্থক্য। তো মানে মিলগত মিল। তো ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে জিন। আমরা কি জানি যে ধরো একটা ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএ থাকে, ধরো ডিএনএ এটা একটা, তো ডিএনএ কোনো একটা নির্দিষ্ট অংশ যেটা হচ্ছে নতুন পলিপেপটাইড চেন তৈরি করতে পারে, ধরো এই অংশটা হচ্ছে তোমার ওই বংশগতিতে ভূমিকা রাখে, এটাই বলা হচ্ছে তোমার জিন। আচ্ছা, আমরা কি জানি যে ডিএনএ এর মধ্যে কিন্তু 98% জাঙ্ক ডিএনএ, যেটা হচ্ছে বংশবৃদ্ধিতে কাজ লাগে না। সো ক্রোমোজোমের একটা অংশ জিন, ডিএনএ এর একটা অংশ তোমার জিন, তার মানে কি অবশ্যই ক্রোমোজোম এবং জিনের মধ্যে অনেকগুলো মিল থাকবে। এটা জাস্ট রিডিং দিয়ে নিও, এটা আসলে কোনো পার্থক্য না। এখন আমরা আসো প্রশ্নগুলো সলভ করতে। ক্যারিওকাইনেসিস সম্পর্কে কোনটি ভুল? আচ্ছা, ক্যারিওকাইনেসিস হচ্ছে আমরা কি জানি নিউক্লিয়াসের বিভাজন। তো তোমরা ওই যে আগের মতো কি একটা ভুল করো যে যাকে পড়ে যাও, কি রকম পড়বো তোমরা? নিউক্লিয়াসের বিভাজন। বাট এখানে দেখো, এখানে কি বলছে? নিউক্লিওলাসের বিভাজন। ক্যারিওকাইনেসিস কি নিউক্লিওলাসের বিভাজন না নিউক্লিয়াসের বিভাজন? অবশ্যই নিউক্লিয়াসের বিভাজন, তার মানে প্রথমটা হচ্ছে তোমার ভুল। আচ্ছা, প্রথমটা ভুল মানে কি আমরা পরেগুলো পড়বো না? অবশ্যই পড়বো। তারপর আসো ক্যারিওকাইনেসিস, দেখো 5টা দশা রয়েছে, হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো 2টি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার জটিল প্রকৃতি, হ্যাঁ এটাও ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই ক্যারিওকাইনেসিস সম্পর্কে প্রথমটা ভুল, কারণ কি এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন, নট নিউক্লিওলাস। আচ্ছা, এরপরে আসো যে অ্যামাইটোসিসের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, দৈহিক বৃদ্ধিতের ভূমিকা রয়েছে নাই, দৈহিক বৃদ্ধিতের ভূমিকা রাখে তোমার মাইটোসিস, এটা হচ্ছে তোমার সরল প্রকৃতির নয়, অবশ্যই অ্যামাইটোসিস সরল প্রকৃতির, তার মানে এটাও ভুল। তারপরে আসো প্রত্যক্ষ বিভাজন হিসেবে পরিচিত, হ্যাঁ এটা রাইট। আর 4 নাম্বার হচ্ছে তোমার
নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয় না, এটা হচ্ছে তোমার ভুল। কারণ কি মায়োসিস হচ্ছে তোমার নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয়, তার মানে এখানে অ্যান্সারটা আমরা পাচ্ছি সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো মায়োসিসের ক্ষেত্রে কোনটি ভুল, দেখো কি বলছে, এটি দ্বারা মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায়, হ্যাঁ এটা সঠিক কথা। তারপরে বলছে যে হ্যাপ্লয়েড কোষে সংগঠিত হয় না, এটা সঠিক। তারপরে বলছে যে ক্রসিং ওভার ঘটে, মায়োসিসে ক্রসিং ওভার ঘটে। তারপরে কি বলছে দেখো, পিতৃকোষ বিভাজিত হয় আর 4টি অপত্য কোষ সৃষ্টি করে। তো স্বাভাবিকভাবে তোমরা যদি নর্মালি পড়ো চিন্তা করতে পারো যে এখানে ভুলটা কোথায়। বা তুমি দেখো এখানে কিন্তু পিতৃকোষ বলছে, মাতৃকোষ বলেনি। আমরা কি জানি যে কোনো জায়গায় কিন্তু মাতৃকোষ বিভাজিত হয়, সো এই জায়গাটা কিন্তু একটা মানে ল্যাঙ্গুয়েজগত একটা মানে উল্টা দিয়েছে। সো এখানে হচ্ছে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে তোমার পিতৃকোষ, যেটা হয় এটা হবে না, এটা হবে তোমার মাতৃকোষ। আচ্ছা, সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।